ইয়াস গাড়ি থেকে নামতেই ওর বাসা থেকে বাইরে বেরিয়ে এলেন মধ্যবয়স্ক একজন ভদ্রলোক। উনি শুরু থেকেই আছেন এখানে। ইয়াসের অনেকটা সময় কাটে ওনার সাথেই। ভদ্রলোককে দেখেই হাসলো ইয়াস। ভালো মন্দ জিজ্ঞেস করতে সুন্দর মতোই উত্তর দিলেন তিনি। গাড়িতে রাখা ইয়াসের ব্যাগপত্র সব নামিয়ে নিয়ে গেলেন বাড়ির ভেতরে। ইয়াসও চলে যাচ্ছিল, তখনই ওর থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মেহেক বলে উঠল, স্যার আমরা আসবো। ইয়াস তাকালো মাথাটা ঘুরিয়ে, দেখলো সাইফান আর মেহেক দাঁড়িয়ে আছে ওর পিছনে। ইয়ানার সাথে ওরাও গিয়েছিল ইয়াসকে আনতে। তখন ফুলের তোড়া দিয়ে ওয়েলকামও করেছিল মেহেকি। মেহেক আর সাইফান দুজনে ইয়াসের স্টুডেন্ট। মেহেক মেয়েটা একা হলে কখনো ওর ডাকে সাড়া দিত না ইয়াস। তবে সাইফান আছে তাই আসতে বলল ভিতরে। ঠোঁটের কোণে হাসি চওড়া হলো মেহেকের। মনে হলো এতক্ষণ ধরে অনুমতিরই অপেক্ষাতেই ছিল সে। যদিও এখন থেকে ইয়াসের সাথে দেখা হবে প্রতিদিন, কিন্তু কাছ থেকে দেখার ফিলিংস তো আলাদা। এই ভেবে ছুটলো ইয়াসের পিছু পিছুই। সাইফানও এলো। ভিতরে ঢুকেই কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেল ইয়াস। লম্বা একটা শাওয়ার নিয়ে ফিরে এলো আবার। বিছানায় পাশটাতেই দাঁড়িয়েছিল ইয়াস। কি যেন ভাবতে ভাবতে ধপ করে শুয়ে পড়ল বিছানায়। তারপর মাথার পেছনে দুই হাত দিয়ে চোখটা বন্ধ করলো ঘুমাবে বলে। কিন্তু এ কি হলো? চোখের সামনে উপমা এসে ঘোরাঘুরি করছে কেন? কেন উপমার হাসি মাখা মুখ, চঞ্চল হরিণীর মতো চোখ দুটোর চাহনি বারবার ভেসে উঠছে চোখের সামনে। আচ্ছা, ইয়াসের উপমা ভালো আছে তো? ইয়াস চলে আসায় সে কি কষ্ট পেয়েছে? মেয়েটা যে বড্ড চঞ্চল, ভুল করে পদে পদে। ইয়াস কি তাহলে ভুল করলো তাকে ছেড়ে চলে এসে? হুট করে ইয়াসের মাথায় আসলো ঈশানের কথা। ঈশানের পুরনো আঘাতপ্রাপ্ত জায়গায় পরপর এতগুলো আঘাতে নিশ্চয়ই আধমরা হয়ে আছে। আচ্ছা, এখন ওই পরিত্যক্ত বাড়িতেই কি আছে? ও চাইছে হোক, ও যে মরুক ওখানে, ইয়াসের তাতে কিছু যায় আসে না। কিন্তু কোনোভাবে সুস্থ হয়ে যদি আবারও উপমার দিকে হাত বাড়ায়, কতটা ভাবনায় আসতেই কপালে ভাঁজ পড়ল ইয়াসের। উঠে বসে হাতে নিল ফোনটা। ভাবলো কল দেবে উজ্জ্বলকে। পরক্ষণেই আবার কি যেন ভেবে হাসি ফুটল ঠোঁটের কোণে। বলল বিড়বিড় করে ইয়াস, ঈশান আমার উপমার দিকে হাত বাড়াবে কি করে? ওর হাত দুটো তো আমি যত্ন করে অকেজো করে দিয়েছি সারা জীবনের মতো। নিজের হাতে তুলে খাবার খেতে পারবে কিনা সন্দেহ। হাত বাড়ানো তো দূরের কথা। না, চিন্তার কোনো কারণ নেই, উপমা ভালোই থাকবে। কথাটা ভেবেই ইয়াস রেখে দিল ফোনটা আবার। বিছানায় শুয়ে চোখটা বন্ধ করবে, ঠিক তখনই তার কানে আসলো ফোনের রিংটোনের আওয়াজ। ইয়াস ইচ্ছে করেই ফোনটা রিসিভ করলো না। কে দিয়েছে সেটাও দেখলো না। দিনে আলো কেটে গিয়ে অন্ধকার নেমেছে চারিপাশে। প্রকৃতির তাণ্ডবও কমেছে, কমেছে মানুষের হাঁটা চলাও। ঝড় বৃষ্টির দিনে কেই বা বাইরে বের হয়? কিন্তু ইয়াসের উপমা যে বসে আছে এখনো, পথ চেয়ে আছে ইয়াসের। ইয়াস যে ওকে ছেড়ে চলে গেছে বিশ্বাসই হচ্ছে না কাশপিয়ার। বারবার মনে হচ্ছে ওর ভুলের শাস্তি দিতে মিছে মিছে হারিয়ে যাওয়ার অভিনয় করছে ইয়াস। অন্ধকার মঞ্জিলে নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই বসে আছেন ড্রয়িং রুমে। সকলের মুখেই চিন্তার ছাপ। আবার কেউ কেউ তো পাগলের মতো খুঁজে যাচ্ছেন কাশপিয়াকে। মেয়েটা কোথায় আর কার কাছে গেল মাথায় আসছে না কারোরই। ভিজে কাপড়ে একটা ছোট্ট চায়ের দোকানের সামনে পাতানো বেঞ্চে জড়সড় হয়ে বসে আছে কাশপিয়া। এই জায়গাটিতে কেন এলো সে নিজেও জানে না। তবে ইয়াসের সাথে প্রথম দেখাটা তো কাশপিয়ার এখানেই হয়েছিল। তাই বুঝি এই জায়গাটা টেনে আনলো কাশপিয়াকে। আবারও যদি সেদিনের মতো দেখা পেত ইয়াসের, মন্দ হতো কি তবে? কাশপিয়া যখনই বিপদে পড়ে তখনই আগমন ঘটে ইয়াসের। আজকেও কাশপিয়ার খুব ইচ্ছে করছে ও বিপদে পড়ুক আর ইয়াস এসে ওকে বাঁচিয়ে নিক। ভাবনায় ছেদ পড়ল কাশপিয়ার। চায়ের দোকানে ভদ্রলোক এক কাপ চা গরম এনে ধরলেন ওর সামনে। বললেন আদুরে গলায়, মা, চাটা খেয়ে নাও। তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি খুবই ক্ষুধার্ত। ভদ্রলোকের কথায় কাশপিয়া তাকালো ওনার দিকে। ভদ্রলোকের কথার উত্তরে মুচকি হাসলো কেবল। চায়ের কাপটা হাতে নিল সে। ভদ্রলোকটা এবার বলে উঠল, কেন এই গরিব চাচার দরজায় আসলে তুমি? এর থেকে ভালো কিছু যে খাবো তার সাধ্য যে নেই আমার। কাশপিয়া তখন কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো ওনার দিকে। ভদ্রলোকের ব্যবহারই বরাবরই মুগ্ধ হয় সে। মাঝে মধ্যেই কলেজ থেকে আসার সময় এখানে বসতো, গল্প করতো ওনার সাথে। সেদিনও তো ওনার আকুতি মিনতি দেখেই
ইয়াস ছুটে এসেছিল ওকে বাঁচাতে। কাশপিয়া উঠতে নিলেই বলে উঠলেন ভদ্রলোকটি আবার, মা, জামাই কোথায় তোমার? ঝড় তুফানের দিনে এভাবে একা? মা, তুমি হাঁটছো যে? ঝগড়া হয়েছে দুজনের? প্রতি উত্তরে কাশপিয়া মলিন মুখে পড়ল, উনি হারিয়ে গেছেন চাচা, আমার থেকে অনেক দূরে চলে গেছেন। ঝগড়া হবে কি করে? আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়েই বোধহয় উনি পালালেন। দোকানে বসে থাকা ভদ্রলোক তাকালেন কাশপিয়ার দিকে। মেয়েটার চোখ বেয়ে ক্রমশ পানি পড়ছে, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ওনার কষ্ট হলো কাশপিয়ার অবস্থা দেখে। এই ভর সন্ধ্যাবেলা মেয়েটা যাবেই বা কোথায়? একবার ভাবলেন নিজের বাড়িতেই নিয়ে যাবেন মেয়েটাকে, কিন্তু এই মেয়ে যে অমন ভাঙাচোরা বাড়িতে থেকে অভ্যস্ত নয় সেটা তো জানা ওনার। তাই বললেন না কিছু আগ বাড়িয়ে। অপেক্ষা করলেন কেউ খুঁজতে আসে কিনা কাশপিয়াকে। কত কিছু বলে ওকে বসিয়ে রাখলেন ওখানেই। কাশপিয়াকে খুঁজতে খুঁজতে অবশেষে উজ্জ্বল এলো। মনে হলো বুকের ওপর থেকে পাথর নেমে গেছে ওর। কাছে এসে গম্ভীর গলায় বলল উজ্জ্বল, এসবের মানে কি কাশপিয়া? মাথা তুলে তাকালো কাশপিয়া, দেখলো উজ্জ্বল আর সিমি। সিমি এসে বসেছে কাশপিয়ার পাশে। মুখটা কেমন বেজায় করে রেখেছে মেয়েটা। বাড়ির এই পরিস্থিতিতে হয়তো দম বন্ধ লাগছে তার। কাশপিয়া বুঝলো সবটাই। কষ্ট করে মুখে হাসি টেনে বলল সে, কিসের মানে? কি জানতে চাইছেন ভাইয়া আপনি? প্রতি উত্তরে উজ্জ্বল গম্ভীর গলায় বলল, এই ঝড় তুফানের মধ্যে কাউকে কিছু না বলে বেরিয়ে আসলে যে? বাড়ির সবাই চিন্তা করছেন তোমার জন্য। তাড়াতাড়ি এসো, আমাদের বাড়ি ফিরতে হবে। কাশপিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল আবার উজ্জ্বলকে, যার হাত ধরে আপনাদের বাড়িতে গিয়েছিলাম সেই তো আমাকে একা রেখে চলে গেছে ভাইয়া। কার ভরসায় যাব আমি ওই বাড়িতে? চুপ রইল উজ্জ্বল, কথা নেই ওর মুখে। কি বা বলবে কাশপিয়ার উত্তরে? সত্যি তো, ইয়াস এমন একটা কাজ কেন করলো? আবার পরক্ষণে ভাবলো উজ্জ্বল, ইয়াস হয়তো ভালো কিছু ভেবেই এমনটা করেছে। কিন্তু কাশপিয়া যে ঠিক কতটা ভালোবাসে ইয়াসকে বুঝতে বাকি নেই আর কারোরই। কেটে গেছে অনেকগুলো দিন, প্রায় 1 মাসের মতো। কাশপিয়ার সামনেই এইচএসসি এক্সাম। সেদিন বাড়িতে গিয়েছিল অবশ্য সিমি আর উজ্জ্বলের জোড়াজুড়িতে। কিন্তু 2-3 দিন না যেতেই কেমন লাগছিল কাশপিয়ার। দম বন্ধ হয়ে আসছিল ওই বাড়িতে থাকতে। ইয়াসে ফেলে যাওয়া সমস্ত জিনিসপত্র বারবার চোখে পড়ছিল ওর। ইয়াস চলে গেলেও যেন পুরো রুমে নিজের অস্তিত্ব রেখে গেছে। কাশপিয়া থাকবেই বা কি করে এই বাড়িতে? বারবার যে মনে পড়ছিল ইয়াসের কথা। কাছে যেতে ইচ্ছে করছিল ওর। উজ্জ্বল আর বাড়ির বাকিরা হয়তো বুঝলো কাশপিয়ার অবস্থাটা। এমনিতেও ইয়াস বলে গেছে ওকে হোস্টেলে রেখে আসতে। আর সেই দায়িত্বই পালন করলো উজ্জ্বল। কাশপিয়াকে ওর কলেজের পাশে থাকা হোস্টেলে রেখে এলো। তারপর থেকে আর খন্দকার মঞ্জিলে পা রাখেনি কাশপিয়া। মাঝে মধ্যে সিমি আসে স্কুল যাওয়ার পথে, কখনো আবার সুফিয়া বেগমও আসেন। মা না থাকায় অভাবটা এখন বুঝতে পারে না কাশপিয়া। সুফিয়া বেগম যথেষ্ট ভালোবাসেন ওকে। সবার এত যত্ন দেখলেই মনে পড়ে কাশপিয়ার। এগুলো তো ইয়াসের জন্যই পেয়েছে সে। সব কিছু পেলেও ইয়াস যে নেই ওর সাথে। ওই মানুষটার শূন্যতা কাটাবে কি করে কাশপিয়া? এত মানুষের ভালোবাসায় ফিরেছে, ও কেবল ইয়াসের ভালোবাসাটাই চায়। কোথায় গেলে দেখা পাবে ইয়াসের? কি করলে আবার ফিরে আসবে ইয়াস? মেঝেতে বসে হাঁটুর উপর মুখ গুজে কান্না করছে আর কথাগুলো ভাবছে কাশপিয়া। তখনই দরজায় ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে ওর। উঠে গিয়ে দরজাটা খুলে দিল সে। পরিচিত মুখখানা দেখে হাসি ফুটলো ওর ঠোঁটের কোণে। কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে উজ্জ্বল আর সিমি। কাশপিয়া ভিতরে আসতে বলল দুজনকে। সিমি ওর হাতে থাকা শপিং ব্যাগটা কাশপিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও নতুন মামি, আমার মামাই। পুরো কথাটা বলে শেষ করার আগেই আচমকা সিমির গালে থাপ্পড় দিল উজ্জ্বল। সিমি হতভম্ব হয়ে মাথা ঘুরিয়ে তাকালো ওর বাবার দিকে। দেখলো উজ্জ্বল চোখ রাঙিয়ে তাকিয়ে আছে সিমির দিকে। আর এদিকে এই দুই বাবা মেয়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে কাশপিয়া। উজ্জ্বল লক্ষ্য করলো সেটা, তাই একগাল হেসে বলল কাশপিয়াকে, আসলে কাশপিয়া, সিমির গালে মশা বসেছিল বুঝলে, আমি মশাটাকে তাড়িয়ে দিতেই থাপ্পড়টা দেওয়ার ভান করলাম। উজ্জ্বলের কথায় হেসে ফেললো কাশপিয়া। সিমির হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, এগুলো সব আমার? উত্তর দিল না সিমি, উত্তর দিল উজ্জ্বল, হ্যাঁ এগুলো আম্মু পাঠিয়েছেন তোমার জন্য। আর সিমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাবার মিথ্যে বলার দিকে। মনে মনে বলল সিমি, মিটে মিটে 10 থেকে 12টা মিথ্যে কথা বলা আমার বাবাকেই মানায়।
বেশ কিছুক্ষণ গল্পগুজব করে চলে গেল সিমি আর উজ্জ্বল। কাশপিয়া খুলে দেখলো ব্যাগটা, তারপর একটা সুন্দর চকচকে নীল রঙের শাড়ি ব্যাগে রাখা, আর তার সাথে সোনার জুয়েলারি সেট। এগুলো ওর শাশুড়ি পাঠিয়েছেন। ভাবতেই অবাক লাগছে যেন কাশপিয়ার। কাশপিয়ার জন্য কিছু কিনলে তো উনি নিজেই নিয়ে আসেন, তাও আবার কালো বা খয়েরি রঙের। নীল তো ইয়াসের পছন্দের রং। তবে কি শাড়িটা ইয়াসই পাঠালো? কথাটা কাশপিয়ার ভাবনাতে আসতেই মন খারাপগুলো কোথায় যে উড়ে গেল। ভাবলো শাড়িটা পরে দেখবে এক্ষুনি। ইয়াস না পাঠালেও ইয়াসের পছন্দের রং যে এটা। দরজাটা বন্ধই ছিল। কষ্ট করে আর ওয়াশরুমে গেল না। পরনে থাকা থ্রি পিসটা খুলে সুন্দর মতো পরে নিল শাড়িটা। ল্যাপটপ হাতে নিয়ে কাউচের উপরে বসে আছে ইয়াস। মনোযোগ দিয়ে কি দেখছে আর ঠোঁট কামড়ে হাসছে সে। ইয়ানা আর কৌশিক দুজনেই বসে আছে ওর সামনে। মুখ চাচাই করছে দুজনে। ইয়াসের ঠোঁটের কোণে ঝুলে থাকা এই হাসি কারণ অজানা দুজনেরই কাছে। কৌশিকের মনে কৌতূহল জাগলো, ইয়াস কি বা কাকে দেখে এভাবে মুচকি হাসছে। জানবে সে। নিজের মনে কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করলো ইয়াসকে, এই বুড়ো, কাকে দেখে হাসছিস তুই? নির্ঘাত তুই প্রেমে পড়েছিস। ইয়াস তখন ল্যাপটপের দিকেই চোখ রেখেই কৌশিকের কথায় উত্তর দিল, হ্যাঁ তা তো পড়েছি। ক্লাসে বলতে দেরি ইয়ানা আর কৌশিকের পাল্টা প্রশ্ন করতে দেরি হয়নি। দুজনেই বলে উঠলো একসাথে, কে সেই ভাগ্যবতী? কিন্তু ভাবলেছেন ভাবেই বসে রইল ইয়াস। মুচকি হেসে বিড়বিড় করে বলল, তোর ওই সুন্দরী বোন ছাড়া আর কে হবে গর্ধব? ইয়াসের বলা কথা কানে আসলো না কৌশিকের। আবারও কিছু বলতে যাবে তখনই ইয়ানা বাধা দিল ওকে। বলল, ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে। কৌশিকও চুপ হয়ে গেল। ইয়ানা ওকে রুমে রেখে আবারও আসলো ইয়াসের কাছে। জিজ্ঞেস করলো ওকে, তা প্রফেসর সাহেব মেয়েটাকে? মুচকি হেসে সোজা সাপটা ভাবে উত্তর দিল ইয়াস, কে আবার? আমার উপমা।